সারা দেশে বাস বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, বিকল্প বাহনে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায়, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ। ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখছেন মালিকেরা, নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি। 6 বছরে বিদেশে পাচার 1167 কোটি টাকা জব্দ করেছে দুদক, প্রক্রিয়ায় আরো 1000 কোটি। বরিশালে 91 নদীর 123 পয়েন্টে ভাঙন, জরুরি ব্যবস্থা নিলেও তা কাজে আসছে না, অভিযোগ এলাকাবাসীর। অবাধে হিজল করজ বন নিধন, হুমকিতে জীববৈচিত্র্য, টাঙ্গুয়ার হাওরের অস্তিত্ব সংকটের আশঙ্কা পরিবেশবিদদের। সঙ্গে আছি আমি ফারহানা আলম এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গণপরিবহন বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার নিয়োগ পরীক্ষা থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। রাজধানীর ভেতরে চলাচল করতেও গুনতে হচ্ছে বেশি ভাড়া, এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই চিত্র রাজধানীর গাবতলীর। সব গণপরিবহন বন্ধ, তাই দূরের গন্তব্যে পৌঁছতেও পায়ে হেঁটে ছুটছেন যাত্রীরা। ডিজেলের দাম 1 লাফে 15 টাকা বাড়িয়ে 80 টাকা করায় বন্ধ গণপরিবহন। অনেকেই গণপরিবহন ধর্মঘটের বিষয়টি জানতেন না, ফলে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে গেছেন। এছাড়াও পিকআপ ভ্যান, প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে অনেকেই চেষ্টা করেছেন পাটুরিয়া পৌঁছানোর। এর জন্য গুনতে হচ্ছে অনেক বেশি ভাড়া, আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা। হঠাৎ করে একটা ডিক্লারেশন দিয়ে দিল, দেওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়ার পরে এই যে মানুষের ভোগান্তি, এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? আমি যাব হচ্ছে ফরিদপুরে, কিন্তু গাড়ি পাচ্ছি না। গাবতলী এখন প্রাইভেট কার বা মাইক্রোতে 500 টাকা চাচ্ছে। যাওয়ার উপায় এখন একটাই, আপনার হচ্ছে কবে খুলে থাকতে হবে 2-1 দিন। ভোগান্তিতে পড়তে হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের। অনেক ঘুরে টুরে হানিফ ফ্লাইওভার দিয়ে, তারপরে মেডিকেলের সামনে দিয়ে, তারপরে যে জায়গায় 100 টাকার ভাড়া, ওই জায়গায় ভাড়া লাগছে 550-600 টাকা। 500 টাকা দিয়ে অনেক কষ্ট করে আসলাম মেয়েরে নিয়ে। পরিবহন মালিকদের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দূরপাল্লার বাস বন্ধ থাকবে বলে জানাচ্ছে বাস কাউন্টারগুলো। ফিরিয়ে দেওয়া হচ্ছে টিকিট প্রত্যাশীদের। অনেক যাত্রী তারা জানে না যে গাড়িটা বন্ধ, আর কেন বন্ধ এটাও জানে না। আমরাও তো হঠাৎ করে শুনতে পাইছি। প্যাসেঞ্জার আসলো, আর আদার সাইড যে কাউন্টারগুলো ছিল ওদেরকে বললাম কি অবস্থা, বলছে না গাড়ি ঘোড়া আমরা কাউন্টার খুলবো না। রোববার ভাড়া সমন্বয় নিয়ে বিআরটি এর সাথে বৈঠকে বসবেন বাস মালিকরা। এরপর আসবে পরবর্তী সিদ্ধান্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার ভোর থেকে বন্ধ রয়েছে বাস চলাচল, এতে চরম ভোগান্তিতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ঢাকার ভেতরে বা বাইরে যেতে প্রাইভেট কার বা সিএনজি অটোরিকশায় গুনতে হচ্ছে 8 থেকে 10 গুণ বেশি ভাড়া। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাস চলাচল। এ বিষয়ে আরো জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, মহাখালীতে তো দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ, পরিবহন ধর্মঘট চলছে, তো মানুষ কিভাবে দূরপাল্লার জায়গায় কোন পরিবহন করে যাচ্ছেন এবং কত বেশি গুণ ভাড়া তাদের দিতে হচ্ছে? আমি একটু আসলে আপনাদেরকে দেখাতে চাই যে মহাখালীর যে কর্মব্যস্ত যে বাস টার্মিনালটি আছে এখন কি অবস্থা। মানে শুনশান নীরবতাই বলা যায়, কারণ এইভাবে সাধারণত মহাখালী বাস টার্মিনাল থাকে না। মানে প্রচুর কর্মচাঞ্চল্য অবস্থায় আমরা মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালগুলোকে দেখতে পাই। সারি সারি শত শত বাস এখানে কিন্তু রাস্তার দুপাশে এবং টার্মিনালের ভিতরে রয়েছে, এবং অনেক মানুষ আপনি দেখছেন যে এখানে এসে দাঁড়িয়ে আছেন। তারা বিভিন্ন জায়গায় থেকে এসেছেন, তারা মনে করেছেন যে হয়তোবা অনেকেই আসলে বিষয়টা জানেন না যে বাস ধর্মঘট আছে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে সাধারণত বাস প্রথমে তো পণ্য পরিবহনের কাভার্ড ভ্যান, ট্রাক, লরি এগুলো বন্ধ ছিল বৃহস্পতিবার থেকে, কিন্তু শুক্রবার থেকে শুরু হয়েছে বাস ধর্মঘট। এবং একই সাথে আমরা রাজধানীতে যে ধরনের বাসগুলো সিএনজিতে চলে সেই বাসগুলো কিন্তু আমরা বন্ধ দেখেছি। এবং রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ এরকম একটি চরম দুরবস্থার মধ্যে আমরা দেখছি বিআরটি এর সাথে বৈঠকে বসবেন রোববার দিন। যেসব যাত্রী সাধারণ এই বিষয়টি জানেন তারা এই বিষয়টিকে ক্ষোভ প্রকাশ করেছেন যে এই মানুষের চলাচলের জন্য এবং পণ্য পরিবহনের জাতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কিভাবে উপেক্ষা করে রোববার পর্যন্ত এটিকে বৈঠকে তারা বসতে চাচ্ছেন, কেন এটি সাথে সাথে সমাধান করা হচ্ছে না বা এখনো করা হয়নি।
এই বিষয়টি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটু ক্ষোভ রয়েছে। আর যারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু দ্বিগুণ, তিনগুণ, চারগুণ এইভাবে কিন্তু বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তারা এই নির্দিষ্ট টার্মিনালগুলোতে আসছেন, কিন্তু এসে দেখছেন যে তারা বাস টার্মিনালটি এখন পর্যন্ত কর্মচাঞ্চল্য হয়নি, কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আর কিছুক্ষণ আগে আমি একটি জিনিস লক্ষ্য করলাম, গতকালকে এই মাসে 8 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা ছিল বা আছে, কিন্তু সেটিকে পরিবর্তন করে 20 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। কারণ সারা দেশ থেকে যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবেন তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌঁছতে পারবেন না বলে গতকাল কি সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এরকম যারা বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং যারা অংশগ্রহণের কথা ছিল তারা কিন্তু নানাভাবে ভোগান্তিতে পড়েছেন, এবং বাড়তি ভাড়া গুনেও যে তারা সময় মতো পৌঁছেছেন সেটি কিন্তু অনেক ক্ষেত্রে হয়নি। তো এই ধরনের অরাজক পরিস্থিতিতে থেকে তারা কিন্তু দ্রুত উত্তরণ চাচ্ছেন এবং মালিক পক্ষ এবং সরকারকে সমন্বিতভাবে এই সমস্যার সমাধানের জন্য তারা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছেন, এবং কর্তৃপক্ষ এই বিষয়টা কতটা দ্রুততার সহিত সমাধান করবেন এটি এখন কিন্তু দেখার বিষয়। এবং আমি আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি যে এই সাধারণত রাস্তায় কিন্তু এই সময়টাতে এই যে মহাখালী কিন্তু উত্তরাঞ্চলের যতগুলো রুট আছে সেই রুটগুলো থেকে কিন্তু মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে কিন্তু কোনো বাস ছেড়ে যাওয়ার তো সম্ভবই হয়নি। এবং এই জায়গার এই উত্তরাঞ্চলের এই বাস থেকে সারা দেশের এই বাস, ট্রাক, পণ্য এবং অন্যান্য পরিবহন যে কখন এই সমস্যার সমাধান হবে সেটি এখন দেখার বিষয়। পরিবহন ধর্মঘটে ঢাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। এবারে ধর্মঘটের আরো খবর জানাতে কুমিল্লা ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জনভোগান্তি কতটুকু চরমে? আসলে গতকালকে শুক্রবার ছিল, পরিমাণটা একটু কম ছিল, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে মহাসড়কে গণপরিবহন না থাকার যে ভোগান্তি সেটি কিন্তু মোটামুটি পরিমাণে ছিল। যারা শনিবারে বিভিন্ন ধরনের কাজকর্মে যেতে চেয়েছেন তারা গতকাল যেতে পারেননি। অনেকের চাকরির পরীক্ষা বা বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা ছিল, সেগুলোর জন্য যেতে পারেনি। কিন্তু আজকে বিষয়টা আরো চরম আকার ধারণ করবে, তার কারণ হচ্ছে আজকে শনিবার, অর্থাৎ শনিবারে অনেকেই কুমিল্লা ছেড়ে কুমিল্লা ছেড়ে আসলে ঢাকার উদ্দেশ্যে যান বা অনেকে কুমিল্লার দিকে আসেন। তো যারা আসলে কুমিল্লা ছাড়বেন কিংবা যাবেন, যেহেতু গণপরিবহন তারা কিন্তু আজকে সকাল থেকে এক ধরনের অস্বস্তির মধ্যে আছেন। তারা কিন্তু বিভিন্ন টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে মানুষ জমে আছে, কিন্তু বাস কোথাও কিন্তু থাকছে না। ছোট ছোট মাইক্রোবাস, ট্রাক বা মিনি ট্রাকে করে তারা যাওয়ার চেষ্টা করছে। এছাড়া আমরা দেখেছি যে মহাসড়কে আপনার শুধুমাত্র সিএনজি অটোরিক্সা দিয়ে তারা দূরপাল্লার বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এই সব পরিবহন ব্যবহার করতে গিয়েও কিন্তু আমরা দেখেছি যে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যাত্রীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে, তারপরেও কিন্তু তাদেরকে তারা যাচ্ছে। আরেকটি বিষয় খুবই লক্ষ্য করার মতো যেটি, যে আপনারা জানেন যে আসলে ট্রাক চলাচল কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে। তো সে কারণে কুমিল্লার যে লিঙ্কার সবজির বাজার, সেই বাজার থেকে যে সবজি দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া বা সেই ওইখান থেকে আবার কুমিল্লাতে আসা, বাজারে একটা দামে আজকে যদি ট্রাক চলাচল একদম সচল না থাকে তাহলে কিন্তু সেখানে আরো বাজার দরে আরো দুরবস্থা হবে। তো কুমিল্লা, আমি যদি একটু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা দেখাতে চাই, আসলে এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে কোনো ধরনের বাস বা যাত্রী পরিবহনের জন্য যেসব বড় বড় যানবাহন সেগুলো দেখা যাচ্ছে না, শুধুমাত্র ট্রাক এবং ছোট মিনি মাইক্রোবাস এবং সিএনজি সেগুলো চলছে। সেগুলো দিয়ে আসলে যাত্রীদের একমাত্র ভরসা যে তারা দূর দূরান্তের গন্তব্যে যাবে। আর যদি এই ধরনের যানবাহনগুলো আসলে অতিরিক্ত ভাড়াও নেই, যাত্রীদের কিন্তু তাতে কিছু করার নেই, অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছে। আর আমরা বাস মালিক সমিতির সাথে গতকালেও কথা বলেছি, তারা বলছে যে কেন্দ্রীয়ভাবে যদি সিদ্ধান্ত না আসে তাদের আসলে কিছুই করার নেই, তাদেরকে রবিবারের যে বৈঠকের কথা রয়েছে নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার একটু টাঙ্গাইলের পরিস্থিতি জানবো, জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে আজকে জনভোগান্তি কেমন দেখছেন? পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সাধারণ মানুষ কি বলছেন এবং কোন পরিবহন মূলত তারা ব্যবহার করে তাদের যাত্রার কাজ সম্পন্ন করছেন?
আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের যেটা প্রধান বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড এলাকাতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু টাঙ্গাইল থেকে আজও কোনো গণপরিবহন ছেড়ে যায়নি, যে কারণে এইখানে যারা আসছিল বিভিন্ন দূর দূরান্তে গন্তব্যে যাওয়ার জন্য, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখানে প্রায় প্রতিদিন এই বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 700 বাস দেশের বিভিন্ন জায়গায় চলাচল করে। তার সকল বাসই কিন্তু এভাবে ঠায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ কোনো বাসই কিন্তু আর এখান থেকে যাচ্ছে না। তো আমি এই বিষয়ে কথা বলেছি এই বাস মিনি বাস মালিক সমিতির যিনি মহাপরিচালক আছেন গোলাম কিবরিয়া বড়মনি, তাদের যিনি সভাপতি আছে খন্দকার ইকবাল, এবং পরিবহন যে শ্রমিক নেতা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছে যে এটা তাদের সিদ্ধান্ত না, অর্থাৎ গণপরিবহন যে বন্ধ রয়েছে এটা তাদের সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্র যদি সিদ্ধান্ত দেয় তাহলে বাস পাবে। এবং তারা এখানে যেটা বলছে যে হঠাৎ করে 15 টাকা করে যে বেড়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের বাস ভাড়াটা সমন্বয় না করার কারণে তারা কিন্তু এই বাস পরিচালনা করছেন, এবং সিদ্ধান্ত আসার কারণে কিন্তু তারা আজকে বাস বন্ধ রেখেছে। তো এর সাথে একটা কথা বলি যে এই গণপরিবহন যে বন্ধ রয়েছে, কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্তে যাবে তারা কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশায়, ব্যাটারি চালিত অটোরিকশায়, কেউ হাইস মাইক্রো বাস এবং কিছু পিকআপ ভ্যান, তোলা ভ্যান যাতায়াত। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে ঢাকার বাইরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। রোববার বিআরটি এর সঙ্গে বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের আগ পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। আর পণ্য পরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম না কমালে ভাড়া বাড়াতে হবে, তবে উঠবে ধর্মঘট, জানিয়েছেন মালিক শ্রমিকেরা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন চলাচল। এতে শুক্রবার সকাল থেকেই বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এই অবস্থায় পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববার বিআরটির সঙ্গে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠকের পর গণপরিবহন চলাচল প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিআরটি যদি আজকেও ডাকতো, আজকেও আমরা বুঝতে পারতাম, আমরা তৈরি ছিলাম। আগামী রোববার 11টায় সভা আহ্বান করেছে এই বিষয়টা সমাধান করার জন্য। যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয়ভাবে বসবো, মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমরা বসবো, সবাইকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাবো। অন্যদিকে পণ্য পরিবহন নিয়ে মালিক শ্রমিকদের সংগঠনগুলোর দাবি, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নইলে ভাড়া বাড়াতে হবে। আর ট্রাক মালিক সমিতির সিদ্ধান্ত, সরকার তাদের সঙ্গে এই নিয়ে আলোচনা না করায় ধর্মঘট চলমান থাকবে। কোনো গাড়ি ঢুকতেছে না, কোনো গাড়ি বের হচ্ছে না। আগামীকাল থেকে সেটাও তো আরো কঠোর হবে। সরকার যদি ডিজেলের মূল্য বৃদ্ধি করতে হয় বা টোলের চার্জ বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে আমাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো আমাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মেনে নেবেন। আর এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই ডিজেল কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এছাড়া রোববার বৈঠকে এই নিয়ে সমঝোতা হতে পারে। এইটার যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা অনেকখানি ভর্তুকি দিয়ে এই তেল বাজারে আমরা বাজারজাত করছিলাম। এই ভর্তুকির পরিমাণও বিরাট, সেই জন্যই এটাকে একটা কমিয়ে আনার জন্য এই প্রচেষ্টা। বুধবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 15 টাকার বেশি নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সেদিন রাত 12টা থেকেই কার্যকর হয় বাড়তি এই দাম। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছে মালিক সমিতি। তাদের এই দাবি মানা না হলে শনিবার দুপুরের পর থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধের মধ্যে এই ঘোষণা সংকট আরও তীব্র করবে। সড়কে চলছে না বাস, তাই সদরঘাটে লঞ্চে বেড়েছে যাত্রীর চাপ। শুক্রবার সন্ধ্যার পর থেকে বরিশাল, ভোলা, চাঁদপুর, চরফ্যাশন অভিমুখীদের উপস্থিতি বাড়ে সেখানে। অনেকে আবার চাকরি পরীক্ষা দিতে এসে ফিরছেন এ পথে। আমাদের বরিশালে রেগুলার ভাড়া ছিল 150 টাকা বিগত দিনে। এখন বর্তমানে আমি আজকে বরিশাল থেকে আসছি, আবার যাচ্ছি, 250 টাকা ভাড়া। 200 টাকায় 220 টাকা নিত, আমি আজকে হচ্ছে 250 টাকা করে নেব। ব্রাইটন সরের লঞ্চে আসছি, এটা রাখছে 250 টাকা। আগে কত নিত? 200 টাকা। জ্বালানি তেলের দাম বাড়ায়, তাই ভাড়া না বাড়ালে লোকসানে পড়তে হবে, দাবি লঞ্চ মালিক সমিতির। শুক্রবার পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে তারা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়েছে 23%, স্টিলের দাম বেড়েছে 20 থেকে 25%। তাই সবকিছু বিবেচনায় শতভাগ ভাড়া বাড়াতে চান লঞ্চ মালিকরা। যাত্রী ভাড়া 100 কিলোমিটার পর্যন্ত 1 টাকা 70 পয়সা আগে ছিল, সেটা এখন হবে 3 টাকা 40 পয়সা, ডবল। 1 টাকা 70 পয়সা
আগে ছিল, সেটা এখন হবে 3 টাকা 40 পয়সা, ডবল। আর 100 কিলোমিটারের ঊর্ধ্বে 1 টাকা 40 পয়সা, তার পরিবর্তে হবে 2 টাকা 80 পয়সা। লঞ্চ মালিকদের হুঁশিয়ারি, তাদের 8 দফা দাবি শনিবার দুপুর 12টার মধ্যে মানা না হলে কঠোর সিদ্ধান্তে যাবেন। যদি আমাদের মন মতো সিদ্ধান্ত হয় তাহলে আর কোনো অসুবিধা নেই, আর যদি না হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। লঞ্চ মালিকরা এমন এক সময় এই হুমকি দিচ্ছেন যখন সারা দেশে যাত্রী ও পণ্য পরিবহনের যানবাহন বন্ধ রাখা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডিজেলের মূল্য প্রতিবেশী দেশের চেয়ে কম, তাই পাচার রোধে সরকার দাম বাড়িয়েছে। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধিরও সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানী মিন্টু রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। গত এক বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে এই জ্বালানি তেলের মূল্য অনেক কম এবং পাচারও হয়ে যাচ্ছে, এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকার দাম বাড়িয়েছে। এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। 6 বছরে দুর্নীতি সংশ্লিষ্ট বিদেশে পাচার হওয়া 1167 কোটি টাকা জব্দ করতে পেরেছে দুদক। কানাডা, অস্ট্রেলিয়ায় ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের 29টি অ্যাকাউন্টে ছিল এসব টাকা। দুদক বলছে বিদেশে পাচার আরও 1000 কোটি টাকা জব্দের প্রক্রিয়া চলছে। তবে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেট তথ্য মতে দেশ থেকে বিভিন্ন খাতে বছরে পাচার হয় অন্তত 53,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল কানাডায় পাচার করেছিল প্রায় 24 কোটি টাকা। সেই টাকায় কেনা হয়েছিল বাড়ি। কিছুদিন পরে বাড়িটি বিক্রি করে সেই টাকা পাচার করা হয় অস্ট্রেলিয়ায়, সেখানেও কেনা হয় বাড়ি। স্বাস্থ্য খাতের দুর্নীতির এসব টাকা বিভিন্ন দেশে পাচার হলেও শেষ রক্ষা হয়নি। কানাডা ও অস্ট্রেলিয়ায় আফজালের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বাড়িটিও জব্দের প্রক্রিয়ায় আছে। দেশে বিদেশে সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে গত বছর আফজালকে আত্মসমর্পণে বাধ্য করে দুদক। আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে একই পদ্ধতি অনুসরণ করছে দুদক। এরই মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 1 ডজন ব্যক্তি রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 1 ডজন ব্যক্তি রয়েছে। তবে গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করবে না গোয়েন্দারা। দুর্নীতি শুধু দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া না, রাষ্ট্রের অর্থ বা জনগণের অর্থ যদি কেউ পাচার করে অন্য দেশে নেয় সেটা রিকভার করার চেষ্টাও তো থাকে, যেহেতু আমাদের রাষ্ট্রের সম্পদ। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি বলছে দুদকের এই কাজ প্রশংসাযোগ্য, কিন্তু পাচার হওয়া টাকার তুলনায় জব্দের অর্থ খুবই সামান্য। যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটি ভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এখন পর্যন্ত দুদকের মামলায় সিঙ্গাপুর থেকে আরাফাত রহমান কোকর পাচার করা 21 কোটি টাকা ছাড়া আর কোনো টাকা ফেরত আনা সম্ভব হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি 68.49 ভাগ। 8টি প্যাকেজের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এই প্রকল্প একনেকে অনুমোদন পায় 2012 সালের 18 ডিসেম্বর। প্রকল্পটি শেষ হওয়ার কথা 2024 সালের 6 জুন। এই প্রকল্পের দৈর্ঘ্য 20.1 কিলোমিটার। 24 সেট ট্রেন থাকছে, প্রত্যেক সেটে 6টি করে বগি থাকবে। ঘণ্টায় গতিবেগ 100 কিলোমিটার। উভয় দিকে ঘণ্টায় 60,000 যাত্রী পরিবহন করবে এই মেট্রো রেল। প্রকল্প ব্যয় প্রায় 22,000 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন 5,390 কোটি 48 লাখ টাকার। জাপান আন্তর্জাতিক সংস্থা জাইকার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে 16,594 কোটি 59 লাখ টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য ঢাকা মহানগরীতে দক্ষ ও কার্যকরী দ্রুতগামী পরিবহন ব্যবস্থা চালু করা, সর্বসাধারণের জন্য গণপরিবহনের সুবিধার আধুনিকায়ন করা এবং নগর গণপরিবহন ব্যবস্থা অধিকতর নিরাপদ ও পরিবেশ বান্ধব করা। ঘন ঘন জোয়ার ভাটা সহ প্রাকৃতিক বৈরিতায় বরিশাল বিভাগের 91 নদীর অন্তত 123টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জরুরি কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা কাজে আসছে না বলে দাবি কবলিত এলাকার মানুষের। তবে সমস্যার সমাধানে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শুষ্ক মৌসুমেও বরিশালের বিভিন্ন জায়গায় এভাবে ভাঙছে কীর্তনখোলা। প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। কেবল কীর্তনখোলা নয়, একই অবস্থা আড়িয়ালখা, কালাবদর, কারখানা, সন্ধ্যা, সুগন্ধা সহ বরিশাল বিভাগের অন্তত ৯১টি নদীর তীরবর্তী এলাকায়। অন্তত ১২৩টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও তীব্রতা বেশি ৮টি পয়েন্টে। জোয়ার এবং ভাটার যে ডিফারেন্সটা খুব বড় লেভেলের ডিফারেন্স থাকে, এই কারণে নদীর পার ভেঙে যায় এবং নদীর যে ওয়েভ অ্যাকশন সময়ে সময়ে নদীর তলদেশে গভীরতা বৃদ্ধি পায় এবং নদীর অপোজিটে থাকা যে চর, সে চর ক্রমশ এগিয়ে আসলে নদীর পার ভাঙে। ক্ষতিগ্রস্তরা বলছেন ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করলেও তা কাজে আসছে না। কারেন্টের লাইন আসলে লাইন লইয়া কাল হিজিয়ে গাছপালা লইয়া কাল তলে গেছে, এগুলো লইয়া রাস্তা লইয়া একবার ডেবে যায়। এই যে বস্তা ফেলাইতেছে না, ডেবে যাইতেছে লইয়া। এখন তুই গোলক টোলক খালাইলে তাহলে এই গ্রামের লোক থাকতে পারবে শান্তিতে। ভাঙন ঠেকাতে একটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাস্তবায়নের পথে দুটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, আরো 16টি প্রকল্প। এই দুটো প্রজেক্ট ইনশাল্লাহ অনুমোদন হলে আমার ধারণা এই এলাকায় নদী ভাঙ্গন অনেকটাই আমরা সংরক্ষণ করতে পারবো এবং এই এলাকার মানুষের তারা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি আশা করি। বরিশাল অঞ্চলে নদী ভাঙন বাড়ার পেছনে জোয়ার ভাটার তারতম্য, অতিবৃষ্টি, স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া সহ নানা কারণকে দায়ী করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 5 বছরেও নিষ্পত্তি হয়নি সাঁওতালদের সাথে রংপুর চিনিকলের জমি নিয়ে বিরোধ। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ক্ষোভ। এর মধ্যে বিরোধপূর্ণ ওই জমিতে ইপিজেড স্থাপনের ঘোষণায় সম্প্রতি আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 2016 সালের 6 নভেম্বর গোবিন্দগঞ্জের কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদা ফার্মে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে নিহত হন 3 জন সাঁওতাল। 5 বছর আগে ঘটে যাওয়া এই হামলা ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নেই উল্লেখযোগ্য অগ্রগতি। পিবিআই এর দাখিল করা চার্জশিটের পর এবছরের জানুয়ারিতে সিআইডি জমা দেওয়া চার্জশিটেও নারাজি দিয়েছে বাদীপক্ষ। পিবিআই এর পর সিআইডি তদন্ত একটা প্রতিবেদন জমা দেয়, যেটা ওই সিআইডিরই অনুরূপ ছিল, যেটা আমাদের কাছে কারোর কাছে গ্রহণযোগ্য ছিল না বা কাম্যও ছিল না। আমাদের যে এই যে হত্যা হলো, এই উচ্ছেদ হলো, এর বিচার হবে কিনা এটা না আমরা খুবই শঙ্কিত। এদিকে সম্প্রতি চিনিকলের ওই বিরোধপূর্ণ জমিতেই ইপিজেড স্থাপনের ঘোষণায় আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 3 ভাইয়ের রক্ত গেছে, আমরা লাশ দেখেছি। যদি আরো লাশ দেখতে চায় দেখবে, আমরা লাশ দিব, আমাদের জীবন দিব, কিন্তু কোনোদিন আমরা ইপিজেড করতে দিব না। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি মানবাধিকার কর্মীদের। সাঁওতাল পল্লীতে আমরা 7 দফা দাবি এবং দাবির বাস্তবায়ন চাই। ইপিজেড যেন সেখানে সাঁওতাল পল্লীতে সাঁওতালদেরকে উচ্ছেদ করে 3 ফসলি জমিতে যেন ইপিজেড না করা হয়, এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে এবারের সাঁওতাল হত্যা দিবসের কর্মসূচি আমরা পালন করব। নারাজি পিটিশনের উপর এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে শুনানি। আগামী 7 ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনবল ও চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মানসিক রোগের চিকিৎসার দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম। মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে ইনডোর আউটডোরের কার্যক্রম। বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক চিকিৎসালয় পাবনা মানসিক হাসপাতাল, যেখানে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আপনজন হয়ে ওঠেন কর্তব্যরত নার্সরা। স্নেহ মমতায় আগলে রাখেন রোগীদের। তবে জনবল সংকটে দীর্ঘদিন ধরে হাসপাতালটির রুগ্নদশা। চিকিৎসক, নার্স, সুইপার থেকে শুরু করে হাসপাতালের কোনো পদেই চাহিদা অনুযায়ী লোকবল নেই। মোট 643টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 201টি পদ, আর বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 3 জন। ফলে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। কাগজ জমা দিয়ে বসেই রয়েছে, আর আমার পাশে যারা জমা দিচ্ছে তারা বহির্বিশ্বে প্রত্যেকটা ওয়ার্ডে 5টা রোগীর জন্য একটা করে নার্স থাকে, যাতে করে তারা নার্সিং কেয়ারটা আরো ভালোভাবে পায়। সেক্ষেত্রে আমাদের এখানে সেটা হয় না। হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাত্র 3 জন চিকিৎসকের পক্ষে 500 শয্যার হাসপাতাল সামলানো প্রায় অসম্ভব বলে জানান তারা। 3 জন মিলে ইনডোর আউটডোর ম্যানেজ করা ডিফিকাল্ট ব্যাপার।
যা আমাদের অনেক সময় নাভিশ্বাস উঠে যায়। যেমন হয়তোবা আমাকে হসপিটালে ইনডোরে রোগী একটা খারাপ, সেটাকে ম্যানেজ করে আবার আউটডোরে যেতে হয়। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক নিয়োগ সহ জনবল সংকটের বিষয়টি নিয়ে বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, ওনারা আশ্বাস দিচ্ছেন এবং আমার বিশ্বাস যে কোনো সময় আমাদের এই পদগুলো পূরণ হয়ে আসবে। 1957 সালে পাবনা শহরের শীতলাই হাউসে অস্থায়ীভাবে গড়ে তোলা হয় মানসিক হাসপাতাল। এর 2 বছর পর তা স্থানান্তর করা হয় হেমায়েতপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে এক অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় ত্রুটি, হাসপাতালের অসহযোগিতা সহ বিভিন্ন অভিযোগ করেছেন স্বজনেরা। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্বজনরা জানান, নাসরিন আক্তারের গর্ভপাতের লক্ষণ দেখা দেয় গত 29 অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকেরা রোগীকে শঙ্কামুক্ত জানালেও একদিন পর স্বজনদের না জানিয়ে হঠাৎ অপারেশন থিয়েটারে নেয়। এরপর থেকে গত 5 দিন আইসিইউতে রাখা হয় নাসরিন আক্তারকে। শুক্রবার সন্ধ্যায় মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, রোগী আরও আগে মারা গেলেও তাদেরকে সঠিক তথ্য জানানো হয়নি। স্বজনদের এমন অভিযোগ ও দেন দরবারের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3,71,000 টাকা বিল কমিয়ে 50,000 টাকা নেয় বলে জানায় স্বজনেরা। তো রবিবার 12টা বাজে করছে, অপারেশন করছে, ওইটা তো ভুল অপারেশন করছে, লিক করে রাখছে। এখন প্রচুর ব্লিডিং হয়েছে, তারপরে তারা না পারতে আইসিইউতে ঢুকাই দিয়েছে। আইসিইউতে খালি কয়েন রক্ত দেন, না হলে 200 জন মানুষ আইছে। বিল আসছে 4,71,000 টাকা, শুধু আপনার হসপিটালের বিল, উইদাউট আপনার মেডিসিন সব আমরা বাইরে থেকে দিয়েছি। এবার প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত পৌঁছাতে করোনার টিকা। সারা দেশে 14,000 ক্লিনিকে শুরু হচ্ছে গণটিকা কর্মসূচি। টিকা পাবে 70 লাখ মানুষ। বৃহস্পতিবারের মধ্যে যে কোনো একদিন এই কর্মসূচি চলবে। সারা দেশে কমিউনিটি ক্লিনিক প্রায় 14,000। একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠান। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এবার এসব ক্লিনিকে শুরু হচ্ছে করোনার গণটিকা। নিয়মিত টিকা নেই এমন কেন্দ্রে বৃহস্পতিবারের মধ্যে একদিন চলবে এই কর্মসূচি। প্রতিটি ক্লিনিক থেকে সিনোফার্মের 500 ডোজ টিকা দেয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে কর্মসূচি। বিশাল একটা দূরত্ব অতিক্রম করে হাসপাতালে আসতে হয়, তাই আমাদেরকে নিজেদেরকে এখন কমিউনিটি ক্লিনিক থেকে তাদেরকে সেবাটা দিতে হবে, তাদেরকে টিকার আওতায় নিয়ে আসতে হবে। তাহলে লোকজন তাড়াতাড়ি দিতে পারবো টিকাটা। সেই টিকাটা যদি আমরা জনগণের কাছাকাছি জায়গা থেকে যে দিতে পারি, তাহলে তারা আরো উৎসাহিত হবেন। চাহিদা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে টিকা পাঠাবে জেলা ইপিআই সেন্টার। তদারকি করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টিকার SMS ও পাঠাবে তারাই। নিবন্ধন করে যারা টিকার অপেক্ষায় আছেন তারাই SMS পাবেন। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। প্রতিটি ক্লিনিকে বুথ থাকবে একটি করে। প্রথম ডোজ নেয়ার 1 মাস পর একই কেন্দ্র থেকে মিলবে দ্বিতীয় ডোজ। এবং সেই সকল কমিউনিটি ক্লিনিকে এই সপ্তাহের মধ্যে একবার করে ক্যাম্পেইন, চর এলাকায় হবে, দুর্গম এলাকায় হবে, যেখানে মানুষ আসলেই এই ইউনিয়ন পর্যায় পর্যন্ত হয়তো এসে টিকা নিতে পারছিলেন না, তাদের জন্য এই আয়োজন। যেখানে আমাদের রেজিস্ট্রেশন করা মানুষ বেশি আছে সেখানে হয়তো আগেই করে ফেলবে, আর যাদের রেজিস্ট্রেশন কম আছে যে এলাকায়, সেই এলাকায় তারা প্রচারণা করে মানুষকে রেজিস্ট্রেশন আওতায় আনবে। এ পর্যন্ত টিকা পেয়েছে দেশের প্রায় 26 ভাগ মানুষ। বিভাগ হিসেবে সবচেয়ে বেশি টিকা দেওয়ার হার খুলনায়, আর কম বরিশালে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী কুদরতুল্লাহ ও জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত 10:30টার দিকে লিংক রোড স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা শেষে সদস্য প্রার্থী কুদরতুল্লাহ এবং তার ভাই জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সহ সমর্থকদের নিয়ে নির্বাচনী কার্যালয়ে যান। হঠাৎ দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কুদরত ও জহিরুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে কুদরতুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার পর কক্সবাজার শহরের বিক্ষোভ মিছিল করে শ্রমিক লীগের নেতাকর্মীরা। আকাশে পাখা মেলার অপেক্ষায় নতুন 2টি বেসরকারি এয়ারলাইন্স। এ নিয়ে দেশে এয়ারলাইন্স কোম্পানির সংখ্যা দাঁড়াবে 5। এতে আকাশ পথে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এয়ারলাইন্সগুলোকে টিকে থাকার স্বার্থেই যাত্রী সেবার মান নিশ্চিত করতে হবে।
লাল সবুজের পতাকা বহন করে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাখা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 21টি উড়োজাহাজ। আর শুধু দেশের আকাশেই বিচরণ করছে নভ এয়ারের 7টি বিমান। এছাড়াও দীর্ঘদিন ধরেই দেশ বিদেশে বিচরণ করছে ইউএস বাংলার 14টি উড়োজাহাজ। আরও 7টি বিমান বহরে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির। এ অবস্থায় ফ্লাই ঢাকা ও এয়ার এস্ট্রা নামে নতুন 2টি এয়ারলাইন্স আকাশে ওড়ার অপেক্ষায় আছে। এরই মধ্যে কোম্পানি দুটিকে ছাড়পত্রও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই টাইমলাইনে যদি আমরা থাকি, আমাদের টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি 2022-এর মধ্যে কমার্শিয়াল ফ্লাইট শুরু করার। মাঝখানে জামার সময়টা এই যে কাজগুলো মাঝখানে আছে এটা করবার জন্য মোটেই লম্বা সময় না। নতুনদের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে পুরাতন কোম্পানিগুলো। তাদের মতে নতুন এয়ারলাইন্স আসায় প্রতিযোগিতা বাড়বে, ব্যবসায় নিতে হবে নতুন পরিকল্পনা। শর্ট টার্ম প্ল্যান, ইন্টারমিডিয়েট প্ল্যান, লং টার্ম প্ল্যান, অনেক কিছু আছে, স্ট্র্যাটেজি, অ্যাকশন প্ল্যান, এগুলো থাকবে। আর নতুনটা তো আসবেই, আমরা সাধুবাদ জানাই। কম্পিটিশন ডেফিনেটলি থাকবে, সেটা যে সার্ভিস কম্পিটিশন অ্যাকচুয়ালি, যে যত ভালো সার্ভিস দিবে, যে অন টাইম পারফরমেন্সটা বজায় রাখতে পারবে। নতুন এয়ারলাইন্সকে টিকে থাকতে হবে আসলে আমাদের সাথে সার্ভিসটাকে কম্পিটিশন করেই। নতুন 2টি এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর প্রক্রিয়াকে এভিয়েশন খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলছে বিশেষজ্ঞরা। তাদের মতে দেশে এভিয়েশনের বাজার বাড়ায় কোম্পানিও বাড়াতে হবে। বিমান ভালো যারা আছেন তারা এবং এয়ারপোর্টে যেসব বোর্ডিং পাস ইস্যু করেন, যারা ব্যাগেজটা হ্যান্ডেল করেন, এইখানে যারা সুন্দর ম্যানেজমেন্ট করতে পারবে তারা কিন্তু এগিয়ে যাবে, প্লাস টিকিটের প্রাপ্তি। গত 20 বছরে আকাশপথে দেশের বাজার 5 লাখ থেকে বেড়ে 20 লাখে পৌঁছেছে। নতুন কোম্পানি বাজারে এলে এ সংখ্যা 25 লাখে পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নির্বিচারে চলছে হিজল করচ বন নিধন। এতে হুমকিতে পড়েছে এখানকার জীববৈচিত্র্য। এ অবস্থা চলতে থাকলে হাওরের অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা পরিবেশ আন্দোলনকারীদের। রামসার সাইটের স্বীকৃতিপ্রাপ্ত তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার টাঙ্গুয়ার হাওর 12,656 হেক্টর ভূমি নিয়ে বাংলাদেশে সুন্দরবনের পরেই এটির অবস্থান। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য জৌলুস হারাতে বসেছে প্রাকৃতিক সৌন্দর্যের এ হাওরটি। প্রতিনিয়তই সেখানে নিধন করা হচ্ছে হিজল করচ বন। বিভিন্ন জলমহলে ব্যবহারের জন্য রাতের আঁধারে কেটে নেওয়া হয় এসব গাছ। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবেই বন উজাড় হচ্ছে দাবি স্থানীয়দের। গাছ কাইটে নিচে নিয়ে যে মাটি নাওরে পালাইছে, বুঝছেন? এই যে আর হিজল গাছ, খরচ গাছ, এরা কাইটে কাইটে খাডা নিয়ে এই যে মাটি নাওরে পালা। পাখিও তো আগে অনেক অতিথি পাখিয়া ছিল, এখন অতিথি পাখিও নাই, মানে টোটালি গাছই খাটিয়া নিয়ে কি, কিন্তু প্রশাসন তো এগুলো দেখে না। নির্বিচারে গাছ কাটা চলতে থাকলে অস্তিত্ব সংকটে টাঙ্গুয়ার হাওর পড়বে শঙ্কা পরিবেশ কর্মীদের। হাওরের যে গাছগুলা কাটা হইতেছে, এটা টাঙ্গুয়ারের জন্য অত্যন্ত বিপর্যয় দেখা আনতেছে। টাঙ্গুয়ার হাওর ধ্বংসের দ্বার প্রান্তে গাছ কেটে অন্য বিলের ইজারাদাররা এখান থেকে গাছ কেটে নিয়ে কাঠা দেয়, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি। আমরা চাই এইসব অপকর্ম বন্ধ হোক। হাওরে গাছ নিধন ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি সেখানেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল সহকারী কমিশনার ভূমিগণকে সতর্ক করে দিয়েছি যে কোনো সরকারি গাছ যেন কেউ কেটে নিতে না পারে, সে ব্যাপারে সকলে সতর্ক থাকবে। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে রয়েছে 150 প্রজাতির উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগো সহ যুক্তরাজ্যের বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বিক্ষোভে COP26 কে ব্যর্থ বলেছেন গ্রেটা থানবার্গ। সম্মেলনকে কেবলই একটি জনসংযোগ কর্মসূচি বলে আখ্যা দেন এই পরিবেশবাদী। 2 দিনের কর্মসূচিতে আজ গ্লাসগো সহ যুক্তরাজ্যের 10টি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের। শুক্রবার স্কটল্যান্ডের কেলভিন গ্রোভ পার্কে জড়ো হয় প্রায় 10,000 মানুষ। বৈশ্বিক উষ্ণায়ন রোধে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের উপর চাপ বাড়াতে এই বিক্ষোভ। তরুণ পরিবেশবাদীদের এই কর্মসূচির নাম ফ্রাইডেজ ফর ফিউচার।
সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থানবার্গের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয় স্কুলের শিশুরাও। গ্লাসগো স্কোয়ার ও গ্লাসগো সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় জড়ো হয় তারা। মূল দাবি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত। এবারে পরিবেশ সম্মেলন এখন আর জলবায়ু সম্মেলন নয়, এটি শুধুমাত্র 2 সপ্তাহ ব্যাপী ব্যবসায়িক আলোচনায় পরিণত হয়েছে। সম্মেলনে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি যাতে বিশ্বের ক্ষতিগ্রস্ত মানুষেরা উপকৃত হতে পারে, তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। এবারও মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে যাচ্ছে বিশ্ব নেতারা। যার যার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, কারণ বিশ্ব নেতারা জলবায়ু সংকট ঠেকাতে বরাবরই ব্যর্থ। শনিবারও গ্লাসগো সহ যুক্তরাজ্যের 10টি বিমানবন্দরে বিক্ষোভের কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে এই দিন 50,000 মানুষের মিছিল কেলভিন গ্রোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবেন বলে জানানো হয়েছে। মিছিলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ এবং নানা বিধিনিষেধের কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। এতে শহরের যানজট ও ভ্রমণ বিঘ্ন ঘটবে বলেও সতর্ক করা হয়েছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা একদিনে 7,482 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 4,94,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়ালো 50,53,000। মোট আক্রান্ত হয়েছে 24,98,00,000 রোগী। 7 দিনে বিশ্বে করোনা আক্রান্তের হার বেড়েছে 2 ভাগ ও মৃত্যু কমেছে 5%। 24 ঘন্টায় রাশিয়াতে সর্বোচ্চ 1,192 জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 8% আর প্রাণহানি বেড়েছে 7 ভাগ। রাশিয়ায় করোনায় মোট মৃত্যু 2,44,000-এরও বেশি। দৈনিক শনাক্ত হচ্ছে 40,000-এরও বেশি রোগী। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 75,627 জন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণের হার কমেছে 1% আর প্রাণহানি কমেছে 14 ভাগ। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে সর্বোচ্চ 75,627 জন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণের হার কমেছে 1% আর প্রাণহানি কমেছে 14 ভাগ। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে 12 বছর বা তার বেশি বয়সী 90% নাগরিক টিকা পেলেই বিদেশ ভ্রমণের বিধিনিষেধ শিথিল করা হবে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ঘটনায় উচ্চ পর্যায়ের একটি আঞ্চলিক নিরাপত্তা সংলাপের আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী 10 নভেম্বর অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বৈঠকে অংশ নিতে ভারতের আমন্ত্রণে পার্শ্ববর্তী দেশগুলো সাড়া দিয়েছে। মধ্য এশিয়ার দেশগুলোর পাশাপাশি রাশিয়া এবং ইরানও বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে। চীন এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও দেশ দুটির জবাব এখনো আসেনি। তবে পাকিস্তান গণমাধ্যমকে ইঙ্গিত দিয়েছে তারা বৈঠকে অংশ নিতে আগ্রহী নয়। দিল্লি আঞ্চলিক নিরাপত্তা সংলাপ, যা 2018 সালের সেপ্টেম্বরে এবং 2019 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল, করোনা মহামারীর কারণে গত বছরের বৈঠকটি স্থগিত করা হয়। কৃষিতে ব্যবহার করা সার যাতে সমুদ্রের পানিকে দূষিত করতে না পারে সেজন্য গবেষণা করছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। তারা বায়োরিয়েক্টর সিস্টেম নামে একটি পদ্ধতি নিয়ে কাজ করছেন, যার ফলে সারের বেশিরভাগ অংশ পানির সাথে না মিশে মাটিতে মিশবে, রক্ষা পাবে সমুদ্রের পানি। অস্ট্রেলিয়ার কফস কোস্টে বিশাল এই চারণভূমি জুড়ে চাষ হয় ব্লুবেরির। তবে জমিতে সার ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশের সমুদ্র। বিপর্যয়ের মুখে পড়ছে সমুদ্রের জীবজগৎ। এই সমস্যা মোকাবিলা করতে গবেষকরা এবার বায়োরিয়েক্টর সিস্টেম নামে ভিন্ন এক উপায় নিয়ে গবেষণা শুরু করেছেন। জমিতে ব্যবহার করা সার সমুদ্রের পানিতে প্রবেশ করায় অনেক বেশি শৈবাল জন্মাতে পারে। এর ফলে সমুদ্রে থাকা জীবজগতের অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয়। কিন্তু এই বায়োরিয়েক্টর সিস্টেমের ফলে জমিতে ব্যবহার করা সার পানিতে যেতে পারবে না, বরং সারের পুষ্টি মাটিতেই জমা হয়ে থাকবে। এই বায়োরিয়েক্টর সিস্টেম মাটিতেই প্রাকৃতিকভাবে সারের রাসায়নিক ভেঙে ক্ষতিহীন ডিনাইট্রোজেন গ্যাসে পরিণত হবে। গবেষণায় দেখা গেছে এই সিস্টেমটি মাটিতে 85% পর্যন্ত কার্যকর। বায়োরিয়েক্টর সিস্টেমটি বেশ ভালোভাবে কাজ করছে, তবে আমাদের এখন একে আরো উন্নত করতে হবে। কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও একই সাথে সমুদ্র জগৎকে রক্ষার জন্য বায়োরিয়েক্টর সিস্টেমকে সাধুবাদ জানিয়েছেন গবেষকরা। তবে এখনো একে চিরস্থায়ী সমাধান হিসেবে দেখছেন না তারা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে 2 ভাগে ভাগ হয়ে ফিরেছে ক্রিকেট দল। তবে এক সপ্তাহ ছুটি পাওয়ায় কোচিং স্টাফের পাশাপাশি অধিনায়ক মাহমুদুল্লাহ, মুশফিক, লিটন আর তাসকিন ফিরছেন না। এদিকে ব্যর্থতার জন্য বায়ুবাবল অথবা টানা ম্যাচ খেলার ধকলকে দোষ দিতে নারাজ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। দেশেও ফিরেছে সবার আগে। চরম ব্যর্থতার এই আসর থেকে শিক্ষা নিতে না পারলে ভবিষ্যতে দিতে হবে আরো চড়া মূল্য। দেশে ফেরা সবসময় স্বস্তির অথবা আনন্দের হয় না। এই যে ক্রিকেটাররা ফিরছেন তাদের চেয়ে কষ্ট হতাশায় হয়তো আর কেউ নেই। টানা খেলা আর বায়ুবাবলের ধকলের চেয়ে তাদের চোখে মুখে যেন বাজে পারফরমেন্সের প্রতিচ্ছবি। 60টি টি-20 বিশ্বকাপের মধ্যে এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে খারাপ আসর। আগে ভাগে বায়ুবাবল আর আসর শুরু করায় বিষাদ ঘিরে ধরেছিল ক্রিকেটারদের, বেড়েছিল ইনজুরি প্রবণতা। বর্তমান পরিস্থিতিতে এসবকে বাজে পারফরমেন্সের কারণ হিসেবে দেখতে চান না বিসিবির প্রধান চিকিৎসক। আগামী আরো অনেক দিন কিন্তু আমাদের এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, এবং শুধু আমরাই না, পৃথিবীর যারা এই ধরনের ক্রিকেট খেলছে সবাইকে কিন্তু একই ধরনের অবস্থার মধ্যে যেতে হচ্ছে, এবং সবাই এই ধরনের বাবল ফ্যাটিক ফেস করছে। সো আমাদের প্লেয়ারদেরকে এটা ফেস করতে হবে। আমি বলবো এই ওভারঅল এই ওয়ার্ল্ড কাপে সাকিবের ইনজুরিটা একমাত্র স্পোর্টস ইনজুরি বলে আমরা ধরে নিতে পারি। ইনজুরিতে পড়া সাইফুদ্দিনের মাঠে ফিরতে সময় লাগবে দীর্ঘদিন। খেলতে পারবেন না পাকিস্তান সিরিজে। সংখ্যা কমে গেছে সোহানকে নিয়ে। তবে সবচেয়ে চিন্তার বিষয় সাকিবের ইনজুরি। হ্যামস্ট্রিং চোট সারতে আরো 3 সপ্তাহ সময় লাগতে পারে। তাতে পাকিস্তানের বিপক্ষে না খেলার সংখ্যাই বেশি। সাকিবের গ্রেড 1 হ্যামস্ট্রিং স্ট্রেইন সাধারণত সপ্তাহখানেক সময় লাগে। তো আমরা যেটা প্ল্যান করেছি, যেহেতু সাকিব এখন দেশে নেই, সাকিব যেখানে আছে সেখানকার ফিজিও এবং সেখানকার ট্রেনারদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের ন্যাশনাল টিমের ফিজিও সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরাও রিহ্যাব প্রক্রিয়াটা সেখানে চালানোর চিন্তা করছি। তো যেহেতু গ্রেড 1 ইনজুরি, আমরা ধরে নিচ্ছি যে সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সময় লাগে। কোচিং স্টাফ ছুটিতে ফিরে যাচ্ছেন যে যার দেশে। ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ, মুশফিক, লিটন ও তাসকিন ছুটি কাটাবেন দুবাইয়ে। দেশে ফেরা ক্রিকেটাররা আপাতত থাকবেন বিশ্রামে। পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে 12 অথবা 13 নভেম্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20তে টাইগারদের দুর্বলতা স্পষ্ট হয়েছে বিশ্বকাপে। ব্যর্থ মিশন শেষে এবার ঘুরে দাঁড়ানোর পালা। সঠিক পরিকল্পনায় দুর্বলতা কাটানোর তাগিদ বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের। ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নয়ন ও ক্রিকেটারদের স্পোর্টিং উইকেটে খেলানোর পরামর্শ সাবেক ক্রিকেটার রফিক ও ধারাভাষ্যকার আতহার আলী খানের। টানা 3 সিরিজ জিতে টি-20তে উন্নতির যে আশা জাগিয়েছে রিয়াদের দল, তা মিলিয়ে যেতে সময় লাগলো কই। এক বিশ্বকাপ পরিষ্কার বুঝিয়ে দিল ছোট ফরম্যাটে এখনো নড়বড়ে টিম টাইগার্স। এই ব্যর্থতার কারণ অনেক, কিন্তু এখান থেকে সমাধানের পথ তো খুঁজতে হবে। কি করে আসবে বদলের ডাক? দলকে ঢেলে সাজাবেন সেই অবস্থা কি আছে, নাকি কোচিং স্টাফে বড় পরিবর্তন আনলেই অনেক কিছু ঠিক হয়ে যাবে? এসব কি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? চিন্তা করতে পারলাম যে আসলে আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে না, আমাদের কোনোখানে ভুল আছে, আমাদের প্ল্যানিং এ ভুল আছে, আমাদের প্র্যাকটিসে ভুল আছে, আমাদের প্লেয়ার সিলেকশনে ভুল আছে, সবকিছু থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা একটা বড় ধাক্কা তো অবশ্যই আমাদের সবার জন্য। সুতরাং এখান থেকে আমাদের এখান থেকে বসে থাকলে হবে না। এখান থেকে একদম ইউটার্ন নিতে হবে, ভালো করতে হবে। আমরা সেটা চাই যে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক। স্পিনিং কন্ডিশনে জায়ান্ট পথে শিরোনাম হয়ে লাভ কি? পরিণাম সুখকর নয়, তা এই বিশ্বকাপে স্পষ্ট হয়েছে। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পরিবর্তনের কথা তো কতবারই ওঠে। এখন কি নড়ে বসার সময় নয়? 2007 থেকে আজকে 2021-এর ভিতরে দেখেন আমরা কিন্তু অর্থের পিছনে চলে যাচ্ছি। আমরা যখন শিক্ষা নিয়েছি এখানে স্টপ করি এবং এখান থেকে ভুলটা স্বীকার করি এবং এখান থেকে ভুলটা সমাধান করি, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আরো বেটার হবে। বাংলাদেশ ঘরের মাঠে স্লো লো উইকেটে খেলে অভ্যস্ত হয়, বিভিন্ন কন্ডিশনে বাউন্সিং উইকেটে মানিয়ে নিতে পারছে না। বিসিবিকে এখনই এ বিষয়ে নজরে আনা উচিত, আর স্পোর্টিং উইকেটে অভ্যস্ততা বাড়াতে এমন উইকেটে খেলানো উচিত। বছর ঘুরতে আরেকটা বিশ্বকাপ 2022-এ অস্ট্রেলিয়ায়, তা ভেবেও পরিকল্পনা সাজানো জরুরি। আর সেটা আসন্ন পাকিস্তান সিরিজ থেকে শুরু হলেই ভালো। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টি-20 বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে ম্যাচ শুরু বিকেল 4টায়। রাত 8টায় শারজায় ইংল্যান্ড সাউথ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই। বাংলাদেশের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ অজিদের। ওপেনিংয়ে ফিঞ্চ, ওয়ার্নার আছেন দুর্দান্ত ছন্দে। পেস আক্রমণে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডরা ধারাবাহিক। সাথে জাম্পার ঘূর্ণি সামলানোর চ্যালেঞ্জ ধুঁকতে থাকা উইন্ডিজের। অন্যদিকে আসর থেকে ছিটকে যাওয়া উইন্ডিজের সুযোগ জয় দিয়ে শেষটা রাঙানোর। সাথে ব্রাভোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতিটা সুখকর করতে মুখিয়ে গেইল পোলার্ডরা। ইংল্যান্ড সাউথ আফ্রিকার রোমাঞ্চকর লড়াই রূপ নিয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। 4 জয় শেষ 4-এর স্পট অনেকটাই পাকা ইংলিশদের। মোমেন্টাম ধরে রাখতে ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী করছে বাটলার রয়দের ছন্দ। শুরুটা হার দিয়ে করলেও টানা 3 জয় শেষ 4-এর লড়াইয়ে টিকে আছে সাউথ আফ্রিকা। জয়ের সাথে প্রোটিয়াদের থাকতে হবে অস্ট্রেলিয়ার হারের প্রার্থনায়। অজিরা জিতলেও থাকবে কঠিন সমীকরণ মেলানোর সুযোগ। সেক্ষেত্রে নেট রান রেট গড়ে দিবে পার্থক্য। ম্যাচ পরে হওয়াতে হিসেবটা স্পষ্ট হবে সাউথ আফ্রিকার কাছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।